সো যাদের স্টাডি গ্যাপ রয়েছে আজকে ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিও খুবই স্পেশাল আপনাদের জন্য। তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন পেজে যে ভাইয়া যাদের গ্যাপ রয়ে গেছে, যে ভাইয়া যাদের স্টাডি গ্যাপ রয়েছে তারা কীভাবে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করবে, যাদের 1-2 বছর গ্যাপ তারা কীভাবে এক্সপ্লেন করবে, আপনি কীভাবে গ্যাপ এক্সপ্লেন করে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসাতে আসছেন, আপনার জার্নি এটা শেয়ার করেন আমাদের সাথে। তো যেহেতু আপনারা অনেক কমেন্ট করছিলেন পেজে, আবার অনেকে মেসেজও করছিলেন যে ভাইয়া আপনার জার্নিটা একটু আমাদেরকে বলেন, বা কীভাবে এক্সপ্লেন করলে আমরা গ্যাপটা এক্সপ্লেন করতে পারলে আমরা স্টুডেন্ট ভিসা পাবো, বা আমাদের ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে, বা আমরা কীভাবে অফার লেটার পাবো, সেই বিষয়ে আমাদেরকে একটু ক্লিয়ার করেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে যাদের স্টাডি গ্যাপ 1 থেকে 2 বছর আছে তারা কীভাবে স্টুডেন্ট ভিসা অস্ট্রেলিয়াতে আসবেন, সেটা হোক কিংবা ব্যাচেলর কিংবা মাস্টার্স। সো যাদের স্টাডি গ্যাপ রয়েছে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটু জেড সব সুন্দর করে আলোচনা করে দিব যাতে আপনাদের বুঝতে সহজ হয় এবং আপনারা এই আইডিয়াটা পান যে কীভাবে এক্সপ্লেন করবেন যাদের স্টাডি গ্যাপ আছে তাদের জন্য। তো আমরা ভিডিওটা লং করবো না, মেইন পয়েন্টে চলে যাচ্ছি। তো আমরা ভিডিও মেইন পয়েন্টে যাচ্ছি। দেখেন, আমি যখন স্টুডেন্ট ভিসা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করি জুলাইয়ের দিকে, তো তখন কিন্তু ওইরকম অ্যাপ্লিকেন্ট ছিল না। ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট থাকলেও অত বেশি কম্পিটিশন ছিল না, যেটা 2025 সালে দেখতেছি এখন। সো তখন কম্পিটিশন অনেক কম ছিল, তো অনেকে তখন স্টাডি গ্যাপ ছিল। তো তখন থেকে দেখতেছি যে 2022 ব্যাচ যারা ছিল, 2021, 22 ওদের কিন্তু অনেককে নিত, আবার অনেকে নিত না। সো আমি এমনও দেখছিলাম 2020 সালে, তখন 2020-19 বেসের তখন স্টুডেন্ট ভিসা হয়েছিল, যখন আমি 2022 অ্যাপ্লাই করছিলাম স্টুডেন্ট ভিসার জন্য। বাট আমি যখন স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করি তখন 2023-এর স্টুডেন্ট যাচ্ছে। তো 23 স্টুডেন্ট যাওয়া শুরু করে দিছে, বাট তারপর আমার একটু গ্যাপ হয়ে গেছে, অনেক 1.5 বছর মতো গ্যাপ হয়ে গেছে। তো পরে আমার 1.5 বছর যখন গ্যাপ হয়ে গেছে, আমার বিভিন্ন এজেন্সির সাথে আমি কথাটা বললাম। পরে এজেন্সিরা আমার বলতেছে যে আপনার তো গ্যাপ অনেক, আপনি যদি পার্টিকুলার কোনো রিজন না দেখাতে পারেন, ভ্যালিড একটা রিজন না দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করতে পারবো না, বা আপনার জন্য আমরা কোনো কাজ করতে পারবো না। তো আমি প্রায় অনেকগুলো এজেন্সিতে ঘোরাঘুরি করলাম, ধানমন্ডির আইডিপি, তারপর এক্সিকিউটিভ, পিএপিসি, তারপর এসবিডি, স্টাডিনেট, সবগুলা বনানী, ধানমন্ডি ব্রাঞ্চ যতগুলো আছে সবগুলো ঘুরে ফেলছি আমি। প্যাসিফিক, প্রায় আমি ধানমন্ডি থাকাকালীন 15টা এজেন্সির কাছে গেছিলাম সেই এক মাসের মধ্যে আমি 15টা এজেন্সিতে ঘোরাফেরা করে ফেলছি। তো বেশিরভাগ এজেন্সি আমার যে জিনিসটা বলছে যে আপনার যেহেতু এত বেশি গ্যাপ হয়ে গেছে সেহেতু আমরা আপনাকে নিতে পারতেছি না, সরি। আবার কিছু কিছু লাইক এসবিডি অন্যান্য এজেন্সি, সো ওরা আমার বলতেছে যে আপনার যেহেতু গ্যাপ আছে আমরা ট্রাই করে দেখতে পারি, বাট আপনি আইএলস দেন, আমরা দেখি আপনার জন্য কী করা যায়। তো আমি যখন এসবিডির কাছে যাই, এসবিডির কাছে যাই, যখন আমি অ্যাপ্লাই শুরু করি, ওরা তখন আমার জন্য অ্যাপ্লাই করে ওয়েস্টার্ন সিটি ইউনিভার্সিটি, তারপর যে তাসমানিয়া ইউনিভার্সিটি। তখন আমি ওই 2টা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাই। এরপরে যে জিনিসটা, এরপরে আমি আবার আরেকটা এজেন্সির কাছে যাই, স্টাডিনেট, ওদের দিয়েও অ্যাপ্লাই করাই। তো ওরা সিক ইউনিভার্সিটির আমার অফার লেটার আনে। তো সিক ইউনিভার্সিটি যখন অফার লেটার আনে তখন আমার ওই আপু বলছিল যে তোমার কিন্তু এসওপিতে ওইটা মেনশন করতে হবে যে তোমার গ্যাপ আছে, তুমি কি কি করছিলা, আর জিএস কোয়েশ্চেন যেটা সেখানে তুমি ওটা অবশ্যই তোমারে মেনশন করতে হবে যে তুমি কি কি করছিলা, গ্যাপটা আমার এক্সপ্লেন করতে হবে। তো আপু যখন অফার লেটার অ্যাপ্লাই করছিল, আমি যে কয়েকটা এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করছিলাম, তো ওরা কি আমি যখন পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম ওইখানে আমার অ্যাডমিট কার্ড, আমি যখন আইএলস করছিলাম 3 থেকে 4 মাসের, তখন আমার আইএলসের রেজিস্ট্রেশন কার্ড, তারপর আমার আইএলসের ভর্তির যে কার্ডগুলো দিছে, ফর্মগুলো দিছে ওগুলা, এরপর আমি যে কম্পিউটার শিখছিলাম, কম্পিউটার এখান থেকে সার্টিফিকেট নিয়েছিলাম, তখন কখন ভর্তি হয়েছিলাম ওইখানে একটা রিসিপ্ট ওদেরকে দিয়েছিলাম। তারপর আমি অন্যান্য স্কিল দেখাইছিলাম, অন্যান্য কোর্সও দেখাইছিলাম যে আমি এটা করছি। তো আমি সব কিছু মিলিয়ে 1.5 বছর এখানে কাভার করে দিছি। আইএলস দিছিলাম 3 থেকে 4 মাস, তারপর আপনার অ্যাডমিশন টেস্ট দিছিলাম 5 থেকে 6 মাস, এইভাবে দিয়া আমি আমার 1.5 বছর কাভার করে ফেলছি। এর পাশাপাশি আমি ভার্সিটিতে ভর্তি ছিলাম, তো ওইখানে আমার যে জিনিসটা টেস্টিমোনিয়াল চাইছে আমি দিয়েছি, ওটা ভার্সিটি থেকে যাইয়া জমা দিয়েছিলাম। তো মোটামুটি আমার যেগুলো বলছিল যে আমার হবে না, তো ওগুলাতে আমি আর যাই নাই। তো আমি 3টে এজেন্সিতে গেলাম, 3টার মধ্যে 2টা বলছে যে হবে, সমস্যা নেই, বাট তোমার লাখের উপর ছেড়ে দিতে হবে।
তো ওরা প্রথম দুইটা থেকে যে দুইটা নিয়ে আমি মানে খুব ছিলাম, আশাবাদী ছিলাম, তার মধ্যে একটা আমার বলছে যে হ্যাঁ তুমি শিওর থাকতে পারো যে তোমার 70% বিষয় হওয়ার পসিবিলিটি আছে। আরেকটা বলছিল যে না, তোমার হওয়ার পসিবিলিটি বলা যায় না, এটা মানে এটা বলা টাফ। তো এসবিডি আমার বলতেছে যে ঠিক আছে তুমি করো, তোমার ডকুমেন্টস রেডি করো, আর এদিকে আইএলস এর প্রিপারেশন নাও। তা আমি আস্তে আস্তে ডকুমেন্টস রেডি করতেছিলাম, বাট এসবিডির সাথে আমার দুই একটা কথা মিলে নাই। তো এসবিডি আমার বলতেছে তুমি আইএলস এর প্রিপারেশন নাও, পরে আমরা দেখতেছি পরেরটা। পরে আমি দেখতেছি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির বিশেষ তখন ভালো ছিল, ফেব্রুয়ারির দিকে, মার্চের দিকেও কিন্তু অনেক ভালো ছিল। পরে ঠাস করে দেখতেছি জুনের থেকে, জুন না মে মাস থেকে ওরা একদম কমাই দিয়েছে ওয়েস্টার্ন সিডনি। পরে আমি আর দেখতেছি যে বিশাল ইস্যু একদম কমে গেছে ওয়েস্টার্ন সিডনির। আমার ইচ্ছে ছিল এখানে যাওয়ার, সিডনিতে। পরে আমি ওই এজেন্সি বাদ দিয়ে দিছি, কারণ ওরা আমার দুইটা অফার লেটার আনছে, একটা হচ্ছে টাসমানিয়া, আরেকটা হচ্ছে যে ওয়েস্টার্ন সিডনি। পরে আমি ওই এজেন্সি বাদ দিয়ে দিছি। পরে স্ট্যান্ডার্ডে গেছি। স্ট্যান্ডার্ডে যাওয়ার পরে লিমাফু ছিল একটা মেয়ে, আমার কাউন্সিলর। তো ওরে দিলাম যে উনি আমার সিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, আমার সব কিছু ওকে। তো উনি এত বেশি ফাইল নিচ্ছে যে, তো আমার হচ্ছে যে জিনিসটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমি ওনারা বললাম যে আপু আমার তো অমুক তারিখে আমার মানে জিটি কমপ্লিট করতে হবে, দেন হচ্ছে আমার টিউশন ফি ফাটাতে হবে। উনি আমার ফাইলটা এত স্লোভাবে কাজ করছে, উনি বলতেছে মানে লেট হয়ে গেছে, জিটি ডেট পার হয়ে গেছে। পরে আমার ওই জুলাই ইনটেকটা মিস হয়ে গেছে। তো উনি আমার বলতেছে যে দেখো তোমার হবে না, তুমি আবার অ্যাপ্লাই করতে হবে, দেখো আর দেখি এমন একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে দেখি। পরে আমি আর কি বলবো, আমার মেজাজ তখন এত গরম হয়েছে, কি রে এত কষ্ট করে ডকুমেন্টস রেডি করলাম 25,000 টাকা দিয়া, তারপর হচ্ছে যে আমি দৌড়াদৌড়ি করলাম, তাড়াতাড়ি আমি আইএলস দিলাম। পরে আমি ওই এজেন্সি বাদ দিলাম। পরে আমি লাস্টে গেলাম পিএপিসির কাছে গেছিলাম। তো পিএপিসির আমার ছিল মানজুরুল ভাই। তো মানজুরুল ভাই আমার অফার লেটার এনে দেয় আরএমআইটি ইউনিভার্সিটি। এটা আনার পরে ও, তখন আমি অফার লেটার আনছিলাম জুলাই থেকে আরএমআইটি ইউনিভার্সিটির। তো আমার কিন্তু তখন মানে তাড়াহুড়া ছিল, শর্টকাটের মধ্যে ছিল। তখন আমি দেশে গেছিলাম, মাঝখান দিয়ে দেশে যাই আমি, বাড়িতে একটু যে কাজ ছিল। পরে হঠাৎ করে দেখি বাংলাদেশে তখন আবহাওয়া খুব খারাপ ছিল, হঠাৎ বৃষ্টি, পানি উঠে গেছে এরকম। তো আমাদের এরিয়া হচ্ছে মানে আমি যেখানে থাকি সেখানে হচ্ছে চারদিকে নদী। তো যার কারণে হচ্ছে যে নদীর অবস্থা খুব ভয়াবহ খারাপ ছিল 3-4 দিন। তো 3-4 দিন, যে 3-4 দিন খারাপ ছিল তার মধ্যে মানে 3 তারিখ হচ্ছে আমার টিউশন দেওয়ার লাস্ট ডেট, বাট 6 তারিখ পর্যন্ত আবহাওয়া খারাপ ছিল, তা আমি তো যাইতে পারিনি, টিউশন দিতে পারিনি। পরে আমার জুলাই ইনটেক মিস হয়ে গেছে। পরে মানজুর ভাইকে কল দিলাম, পরে উনি বলতেছে সরি ভাইয়া। পরে পিপিসি এজেন্সির আমি আইবিএফের কাছে যাই, আইবিএফে বললাম যে আপু আমার তো এই সমস্যা, এখন কি করা যায়। আপু বলতেছে তুমি ফাইলটা আমার কাছে নিয়ে আসো, তুমি যদি আমার দিয়ে কাজ করাতে চাও তাহলে তুমি ফাইলটা আমার দাও, আমি করাই, সমস্যা দেখে আমি কি করতে পারি তোমার জন্য। পরে উনি আবার ইউনিভার্সিটিতে মেল দিছে। তো পরে ওরা আমার হচ্ছে জুলাই ইনটেক যেহেতু আমি ধরতে পারি নাই, পরে আরও আমাকে ডেফার করে দিছে। পরে ওরা আমাকে ফেব্রুয়ারি ইনটেকের অফার লেটার দিছে। পরে আমি মানে আমার তো কাজ সব ডকুমেন্টস রেডি করা আছে আগে থেকে, বাট আপু বলতেছে যে যেহেতু তুমি ফান্ড টান ঠিকঠাক দেখাইছো, বাট তোমার অ্যাসেট ইনকাম একটু বেশি হয়ে গেছে, তুমি এগুলো একটু ফিক্স করো। পরে আমি এগুলো সব ঠিক করি। আপু বলতেছে যে দেখো তোমার অ্যাসেট যদি ইনকাম যদি ঠিক না থাকে তোমার বিষয় হওয়ার চান্স কমে যাবে। আমি লয়ারের কাছে যাই, লয়ারের কাছে যাই সব ঠিক করি, সুন্দর করে অ্যাকুরেটলি সবগুলো তথ্য মিলাই, যাতে আমার বেশি না হয় কমও না হয়, অ্যাসেট ইনকাম, তারপর হচ্ছে সোর্স অফ ফান্ড সব আমি ঠিকঠাক দেখাই। এরপর লাস্ট যে মতো যে জিনিসটা আমার আসলে সেটা হচ্ছে যে আমার গ্যাপ, আমার স্টাডি গ্যাপটা আমি কীভাবে এক্সপ্লেন করবো। পরে আপু আমার সুন্দর করে সাজাইয়া দিচ্ছে, আমি নিজেও সুন্দর করে গুছাই লিখছি, আমি কী কী করছি সব বর্ণনা করছি, ওইখানে এক্সপ্লেন করে দিলাম। পরে আমি অফার লেটার পাওয়ার পর আমার জিটি ছিল না, কারণ হারামেটির তখন একটা মজা ছিল, জিটি মিডিয়া ছিল না। অফার লেটার দিছে, টিউশন ফি পে করে দিছি, দ্যাটস ইট। পরে আমার আপু বলছে যে তুমি এসওপিটা লেখো, কারণ এসওপিটা হচ্ছে মেইন জিনিস। পরে আমি এসওপি খুব সুন্দরভাবে লিখি। তো আমি এসওপি সুন্দর করে গোছায় লিখে দিই, কারণ আপনার বিষয় হওয়ার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ফান্ড, এরপর হচ্ছে আপনার ডকুমেন্টস, এরপর হচ্ছে আপনার এসওপি। লাস্টে বিষয় অফিসার আপনার এসওপিটা ধরবে। এখন আপনার এসওপি যদি ঠিক না হয়, আপনার ভিসা হওয়ার চান্স একদম 40% চলে আসবে। এসওপি যদি ঠিকঠাক লেখেন, ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে আপনার। সো আমি বলবো যারা নেক্সট ইউনিটগুলোতে অ্যাপ্লাই করবেন অবশ্যই এসওপির উপর গুরুত্ব দিবেন। আমি সুন্দর করে লিখছিলাম গোছায় গোছায়। পরে আপু আর একটু কারেকশন করে দিয়েছিল, মানে আপু বলতেছে না এত বড় দেওয়া যাবে না। তো আপু এখান থেকে কাটসাট করে সুন্দর করে এসওপিটা রেডি করে এরপর সাবমিট করে দিছে। পরে আপু মানে বলতে আমি তো একটু ভয় ছিলাম, বিকজ আমার অনেক স্টাডি গ্যাপ ছিল, তারপর আমার ডকুমেন্টস সব ঠিকঠাক ছিল,
বাট আমার স্টাডি গ্যাপ নিয়ে আমি একটু মানে ভয়ে ছিলাম আর কি, যে আমার বিষয় হবে কিনা। ওরা আপু বলতেছে টেনশন নিও না, হয়ে যাবে, বিকজ তুমি সব কিছু সুন্দরভাবে ক্লিয়ারলি এক্সপ্লেন করছো, তোমার অ্যাসেট সব কিছু ঠিকঠাক আছে। তো তোমার তোমার ফাইল ওকে, তুমি টেনশন নিও না, ইনশাল্লাহ হয়ে যাবে। পরে 22 দিনের মাথায় আমার বিষয় হয়ে গেছে। এখন আমি আপনাকে যে সাজেশন দিব সেটা হচ্ছে যে, লাস্ট যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে যে, আপনি গ্যাপ যদি সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারেন, প্রপারলি এক্সপ্লেন করতে পারেন, তাহলে আপনি অফার লেটার পাবেন, বিষয় পাবেন। সত্যি কথা, সেটা এসওপিতে প্লাস জিএস কোয়েশন সব জায়গায় আপনি যদি সুন্দর করে স্টাডি গ্যাপ এক্সপ্লেন করতে পারেন, আপনি বিষয় পাবেন। আপনি যদি এক্সপ্লেন না করতে পারেন, আপনার যদি ভ্যালিড রিজন থাকে, আপনি আমার নক দিতে পারেন ইনস্টাগ্রামে বা ফেসবুক পেজে, যে ভাইয়া আমি কীভাবে এক্সপ্লেন করবো, আমি হেল্প করতে পারি আপনার, এতটুকু। ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিও একটু লং হয়ে গেছে, তার জন্য সরি। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন, আর কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।